মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করে মার্চ করবেন তাহলে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আমি রাষ্ট্রের প্রধান হিসেবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। ডক্টর ইউনূসের অপসারণকে কেন্দ্র করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কঠোরভাবে যুক্ত হলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই রাষ্ট্রপতি বলেন, আসন্ন নির্বাচনের সর্বদলীয় অংশগ্রহণ সহ যে দল মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই দলই জয়ী হোক। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা ডক্টর ইউনূস কোনোভাবেই বৈধ সরকার হতে পারে না। 2024 সনের যে 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুচকাওয়াজ, সামরিক বাহিনী মহড়া, এটি হয়নি। এবার বেশ ঘটা করে এই 16 ডিসেম্বরের যে কুচকাওয়াজ, এটি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে। এই যে গত বছর হলো না, এই বছর হলো না, কারণটা কি? এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না? আজ সেই মহান বিজয় দিবস, স্বাধীনতার 54 বছর পরেও আজকের এই বিজয় দিবস নিয়ে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের আলোচনা চলছে। সবচাইতে বেশি আলোচনা সেটা হচ্ছে যে আমাদের সমাজে এত বেশি ঘৃণা, এত বেশি হিংসার চাষাবাদ হচ্ছে, সেই ঘৃণা এবং হিংসার চাষাবাদের মধ্যে বিজয় দিবসের গুরুত্ব কতটা আমরা অনুধাবন করছি। সকলকে বিজয় দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম, সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যাপ্ত পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শক দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট কাল রাতে যে আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মাকে, আমার 3 ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামাল উপনীত বধূ সুলতানা কামাল রোজি জামালকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের যিনি মুক্তিযোদ্ধা পঙ্গু, কামাল জামাল মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক তার অদর্শতা স্ত্রীকে হত্যা করে, মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুল আফসান নিয়াবাদ এবং তার ছেলে আরিফ, মেয়ে বেবি এবং নাতিকে হত্যা করে, সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ সহ সাংস্কৃতিক কর্মী রিন্টুকে হত্যা করে, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিউল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আমাদের আওয়ামী লীগের এবং বাংলাদেশের যে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ রাখি। মুক্তিযোদ্ধাদের প্রতি জানাবার সশ্রদ্ধ সালাম। এমন একটি সময় আমরা আজকে এখানে কথা বলছি, আলোচনা করছি। প্রিয় দেশবাসীকে আমি একটি কথাই বলবো, বাংলাদেশ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছিলেন একটি প্রত্যয় নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন, বাংলাদেশের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করবেন। এবং সেই লক্ষ্য নিয়েই তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু স্বাধীনতার চেতনায় বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করে তারই নেতৃত্বে এবং নির্দেশ মোতাবেক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে শত্রুমুক্ত করে দেশের মানুষ বিজয় অর্জন করে। আমাদের পাশে দাঁড়ায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করে, মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে দিনের পর দিন পাশবিক অত্যাচার এবং নির্যাতন করে, 3 কোটি মানুষের ঘরবাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়, গ্রামের পর গ্রাম পুরুষশূন্য হয়ে যায়। বাংলাদেশে এমনও গ্রাম যেখানে শুধু বিধবা একজনও পুরুষ নেই। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে এই পাকিস্তানি হানাদার বাহিনী এসে পশ্চিম পাকিস্তান থেকে, তারা বাংলাদেশকে চিনত না, কিন্তু পাকিস্তানি সামরিক সরকার এদেশে গণহত্যা চালাবার সময় আল-বদর রাজাকার আল শামস বাহিনী গড়ে তোলে। এই রাজাকার বাহিনীর গড়ে তোলার পিছনে সবথেকে বেশি যে সক্রিয় সে হলো গোলাম আজম। পাকিস্তানি হানাদার বাহিনী যখন সারেন্ডার করে, গোলাম আজম তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, সে বাংলাদেশে বিশ্বাসই করেনি। ঠিক এইভাবে যারা এই রাজাকার আল-বদর আল শামস বাহিনী ছিল, তারা শুধু গণহত্যা করার জন্য না, এই হানাদার বাহিনীকে পথ ঘাট চিনিয়ে গ্রামের পর গ্রাম নিয়ে তাদেরকে সহায়তা করে এই গণহত্যা চালাতে এবং মা বোনদেরকে ধরে ধরে তাদের ক্যাম্পে তুলে দেয়। যুদ্ধ সময় এই যে ঘটনাগুলি, এটা কিন্তু প্রমাণ রয়েছে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এই সংগঠনগুলি করা হয় এবং এরা যে দেশের মানুষকে এইভাবে নির্যাতন করেছে সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ সারা বিশ্বব্যাপী আছে। আজকে যতই তা মুছে ফেলার চেষ্টা করা হোক। 2024 সনের যে 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুচকাওয়াজ, সামরিক বাহিনী মহড়া, এটি হয়নি। এবার বেশ ঘটা করে এই 16 ডিসেম্বরের যে কুচকাওয়াজ, এটি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে।
আমরা যারা স্বাধীনতার পর বড় হয়েছি, জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখে সেনাবাহিনীর কুচকাওয়াজ হয়, অন্যান্য বাহিনীরও হয়, অভ্যন্তরীণ এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে যেদিন থেকে এটি শুরু হয়েছে আর যেদিন থেকে টেলিভিশনে এই কুচকাওয়াজ প্রদর্শন শুরু হয়েছে। আমরা সেই শৈশব থেকে টেলিভিশনে সেই দৃশ্য ঘন্টার পর ঘন্টা বসে দেখতে অভ্যস্ত, এবং তখন থেকে আমাদের মনে কতগুলো স্বপ্ন। কেউ সেই বিমান বাহিনীর যে ফাইটার প্লেনগুলো এইগুলোর উড্ডয়ন দেখে একটা শিশুর মনে পাইলট হওয়ার আকাঙ্ক্ষা জাগত। কেউ সেনাবাহিনীর প্যারেড দেখে কেউ সিপাহী হতে চাইতেন, কেউ সেকেন্ড লেফটেন্যান্ট হতে চাইতেন, কেউ মেজর কর্নেল, ব্রিগেডিয়ার হতে চাইতেন। কেউ রণার সঙ্গে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটার যে বাদ্য, এই বাদ্যর সঙ্গে লেফট রাইট করতে করতে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতেন। কেউ জাতীয় সঙ্গীতের সময় বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান যখন সালাম গ্রহণ করতেন সেই দৃশ্য দেখার পরে কেউ রাষ্ট্রপতি হতে চাইতেন, কেউ সরকার প্রধান হতে চাইতেন, আর সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতেন। অনেকে আত্মতৃপ্ত হতেন, অনেকে নিরাপদ বোধ করতেন যে এই বাংলায় একটি সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার জন্য প্রস্তুত, আমাদের নিরাপত্তা দেওয়ার অতন্ত্র প্রহরী, আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত। এই কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে লালন পালন করা থেকে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থবিত্ত দেওয়া হয়, বিনিময়ে তারা দেশের প্রয়োজনে জীবন দিতে রাজি থাকেন। এই যে বোধ, নাগরিক মনে যে বোধ, এই বোধ এই জাতীয় কুচকাওয়াজটির মাধ্যমে আমরা ধারণ করি। ব্যক্তিগতভাবে আমি বহু বছর ধরে এই কুচকাওয়াজ দেখি, কখনো সশরীরে, কখনো টেলিভিশনে, এবং গত সেই 20-25 বছর ধরেই, বিশেষ করে 2000 সেই কি বলবো 1/11-এর পর থেকেই আমি এই প্রতি বছর কুচকাওয়াজ এলি, আমার চীনের কুচকাওয়াজ, উত্তর কোরিয়ার কুচকাওয়াজ বা আমেরিকার কুচকাওয়াজ, এমনকি পাকিস্তানের যে সামরিক বাহিনীর কুচকাওয়াজ, এটা আমাকে আকর্ষণ করে। আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই কুচকাওয়াজের, যে তারা যেভাবে তাদের সৈন্যবাহিনীকে গঠন করেছে এবং যতটা যাকে বলা হয় ডিসিপ্লিন, ওয়েল ট্রেন্ড, ওয়েল ম্যানার্ড, ওয়েল ড্রেস। আমার একটা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকুশ দলটি এরকম হবে। এই জন্য সেই প্রায় প্রতি বছরই 16 ডিসেম্বরের পরে আমি এরকম চায়নার বা উত্তর কোরিয়ার কিংবা রাশিয়ার ভালো ভালো যে সকল ফোর্স রয়েছে যারা খুব ভালো প্যারেড করেন, তাদের ছবিগুলো আমি পোস্ট করি। এই কারণে হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেনাবাহিনীর মধ্য থেকে কতগুলো জিনিস উঠে গেছে। যেমন আগে সেনাবাহিনীকে সবাই বাধ্যতামূলকভাবে বেল্ট করতে হতো, এবং সেনা কর্মকর্তা তাদের বিরাট একটা ভুঁড়ি থাকবে, তাদের পশ্চাৎ দেশে কয়েক কেজি মাংস থাকবে, থলথল করে সেগুলো নড়তে থাকবে। এই দৃশ্য আমরা এরশাদ জামানাতে দেখিনি। তখন পর্যন্ত মানে সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যাকে বলা হয় একটা ফিলিংস ছিল, অ্যাটিটিউড ছিল, আর্ট ছিল। ধীরে ধীরে সেই আমাদের রাজনৈতিক শক্তিগুলো সেনাবাহিনীকে নিশ্চল করার জন্য, তাদের আনুগত্য লাভের জন্য, তাদেরকে লোভী বানানোর জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে মূলত সেনাবাহিনীর যে দক্ষতা এবং তাদের যে ইফেক্টিভনেস, যেটা পুরো 70 দশকের 80 দশকে ছিল, 20 বছর ছিল, 91 থেকে এটা ধীরে 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 পলিটিসাইজ হওয়া শুরু করে। আর এই পলিটিক্সের সাথে সাথে তাদের ড্রেস কোড, তাদের পোশাক, তাদের বেল্ট, তাদের শরীর মেদ জমা, এই জিনিসগুলো জমতে থাকে। এসব আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে না, মিলিটারিকে আসলে মিলিটারির মতোই রাখা উচিত। তো এনিওয়ে, তারপরেও দেখা গেল যে আমার চাহিদার সঙ্গে কুচকাওয়াজটা সুন্দর হচ্ছিল না, কিন্তু তারপরে আমি দেখতাম। কিন্তু গত 2 বছরে কি হলো, গত 2 বছরে এটা একেবারে হলো না। এর ফলে কি হলো, এই 2 বছরের যে সকল আমাদের মানুষ যাদের বয়স 15 বছরের নিচে, তাদের কাছে সেনাবাহিনীর কোনো রূপরেখা, সেনাবাহিনীর কোনো ভিশন, কোনো মিশন, এটা স্বপ্ন আকারে প্রতিফলিত হলো না। উল্টো সেনাবাহিনী সম্পর্কে যে সকল নেতিবাচক যে বিষয়গুলো ইদানিং হচ্ছে, বা ইতিপূর্বে যে সকল নেতিবাচক বিষয়গুলো রাজনীতিবিদরা প্রচার করেছে, ওইগুলো এই সামরিক কুচকাওয়াজ না হওয়ার কারণে সেগুলো আরো সামনের দিকে চলে আসতে থাকবে। এখন এই যে গত বছর হলো না, এই বছর হলো না, কারণটা কি? এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না? এই কুচকাওয়াজ না হওয়ার পেছনে যারা দায়ী, আমরা কেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারছি না যে কেন? যে বাহিনীটি দেশের নিরাপত্তা বিধান করবে, সেই বাহিনীটি প্যারেড গ্রাউন্ডে এসে এমন কি ঘটছে বাংলাদেশে যে কারণে তারা লেফট রাইট করতে পারবে না? যে বাহিনী সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তারা তাদের নিজস্ব বলয়ের মধ্যে তারা কুচকাওয়াজ করতে পারবে না কেন? হোয়াই? কি হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করছি, খোলামেলা আলোচনা করছি না, অথচ আমরা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি। দেশ, জাতি, সেনাবাহিনী, সরকার, রাষ্ট্র, জনগণ সবাই। এটা কোনো সাধারণ বিষয় নয়। একটি দেশের সেনাবাহিনী এতটা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী না থাকলে আসলে দেশ থাকে না, কখনো দেশ থাকে না। সেনাবাহিনী আমাদের লাগবেই, তারপরে পুলিশ বাহিনী আমাদের লাগবে। পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা দেশ কোনো অবস্থাতে চলে না। তো সেই সেনাবাহিনীর এত একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে না, এবং এটাকে অনুকরণ করে সারা বাংলাদেশের যে জেলা, উপজেলা, ইউনিয়ন, স্কুল, কলেজগুলোতে যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো এবার হচ্ছে না। তবু আমরা কেন প্রশ্ন করছি না? আমাদের পত্রপত্রিকাগুলো কেন ব্যানার, হেডলাইনে সরকারকে প্রশ্ন করছে না?
কেন রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল ভয়েস রয়েছে, ভোকাল রয়েছে, তারা প্রশ্ন করছেন অন্তর্নিহিত কারণটা কি? কেউ করছে না। আমাদের প্রথম আলো, আমাদের ডেইলি স্টার, তারা এত কিছু নিয়ে তারা লম্পজম্প করেন, এত নীতি নৈতিকতা শেখান, এত সাহস, এত শক্তি, কিন্তু এই একটা স্পর্শকাতর বিষয় কেন তারা জনমত গঠন করতে পারেন না? কেন এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা জরিপ করতে পারে না? তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের 70% জনপ্রিয়তা বের করে ফেলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু আছে, খালেদা জিয়ার কতটুকু আছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে জনমত তৈরি করেন ঘুরে লাগানোর জন্য। কিন্তু এই দেশমাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে এইরকম একটা জরিপ দরকার, যে এই বছর 2025 সনের যে কুচকাওয়াজ হবে না, এই বিষয়ে আপনার মতামত কি? কে দায়ী? কি মনে করেন আপনি? এই ধরনের একটা জরিপ হতে পারতো না? হচ্ছে না। আমরা সামাজিক মাধ্যমে নানা রকমের নানা কথাবার্তা বলি, কেউ কিন্তু এই কথাগুলো বলছে না। ফলে সেই তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।